প্রিয় দর্শক, মুক্তালাপ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আহমদ ফরিদ। আজকে দীর্ঘদিন পর আমাদের মাঝে এমন একজন মানুষ উপস্থিত হয়েছেন, একজন আইডল হিসেবে পরিচিত, এবং তিনি এমন কিছু সৃষ্টি কিশোরগঞ্জে করেছেন যেটি অতীতে কেউ করেনি। আমাদের সামনে আজকে মুক্তালাপ অনুষ্ঠানে হাজির হয়েছেন আলমগীর হোসেন সিটি বা সলিউশন নেস্ট বিডির ব্যবস্থাপনা পরিচালক জনাব শফিকুল ইসলাম শিপলু। আপনাকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, আমরা দর্শক, আমরা জানি যে সামনে যে পৌরসভা নির্বাচন হবে, তার আগে একটু কথা বলে নেই যে আমাদের কিশোরগঞ্জ পৌরসভা একটি প্রথম শ্রেণীর পৌরসভা হলেও এই পৌরসভাতে পৌরসভা নেই বললেই চলে। রাস্তাঘাট তার কোনো শৃঙ্খলার মধ্যে নেই, ড্রেনেজ সিস্টেম নেই, ময়লা আবর্জনা, মানে আমার কাছে আমি নিজেই খুব লজ্জাবোধ করি কিশোরগঞ্জের একজন বাসিন্দা হিসাবে যে এই ধরনের একটি শহরে আমরা বসবাস করি যেখানে প্রকৃত অর্থে আমাদের কোনো অভিভাবক নেই। এই অর্থেই আমরা জনাব শফিকুল ইসলাম শিপলুকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি যে তিনি যেহেতু পৌরসভা নির্বাচনে সামনে ঘোষণা দিয়েছেন, তিনি কিশোরগঞ্জ পৌরসভাকে কিভাবে গড়ে তুলতে চান। তার আগে আরেকটু কথা আমি বলে নেই যে আলমগীর হোসেন সিটি কনভেনশন হল, তারপরে জলতরঙ্গ রেস্টুরেন্ট সহ এমন কিছু কর্মকাণ্ড তিনি করেছেন যে আমরা আশা করতেই পারি যে কিশোরগঞ্জ পৌরসভাকে তিনি আধুনিক রূপে গড়ে তুলবেন। চলুন আমরা শুনি যে তার মুখ থেকে তিনি আসলে কী করতে চান। একটু প্লিজ দর্শকের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি বিডি চ্যানেল 4-কে আজকে আমাকে আপনাদের এই স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আপনি যে বিষয়গুলো বলছেন সেটা সঙ্গে আমি একমত। আমরা বিশেষ করে কিশোরগঞ্জ পৌরবাসী যারা আছি, আসলে আমরা কিছুটা অবহেলার শিকার, এটা স্বীকার করতেই হবে। কারণ একটা ক্লাস 1 পৌরসভার যে মানের থাকা উচিত এবং যেসব সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করা উচিত এখানে আমাদের এই পৌরসভার মধ্যে বিদ্যমান নেই। বিগত সময়ে যারাই কিশোরগঞ্জ পৌরসভার দায়িত্ব গ্রহণ করেছিলেন, আমি মোটামুটি বলবো তারা অনেকাংশে সফল কাম করতে পেরেছেন আর অনেকাংশে ব্যর্থ হয়েছেন। বিশেষ করে জলাবদ্ধতা, যেটা নিরসনের জন্য ওনারা উদ্যোগ নিয়েছে বাট প্রপারলি নিতে পারে না, বা প্রপার মনিটরিংয়ের অভাবে আমাদের এই ড্রেনেজ সিস্টেমগুলো অত্যন্ত নাজুক অবস্থায় আছে, যার ফলে এই জলাবদ্ধতা কিন্তু প্রতি বর্ষাতেই বা অল্প বৃষ্টিতেই দেখা গেছে যে প্রতিটা এলাকাতেই জলাবদ্ধতা এরকম সৃষ্টি হয়। তো এই জলাবদ্ধতাগুলো দূরীকরণের জন্য আমরা কিছু উদ্যোগ গ্রহণ করব, যেটা ইতিমধ্যেই আমরা আমাদের যে মাননীয় সংসদ সদস্য আছেন জনাব মাজহারুল ইসলাম সাহেব, ওনার সঙ্গে কিন্তু আমার কথা হয়েছে এবং উনি ওই জলাবদ্ধতা নিরসনের কল্পে এবং ড্রেনেজ ব্যবস্থাটা উন্নত করার স্বার্থেই যে জিনিসটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নরসুন্দর পানি প্রবাহকে ফিরিয়ে আনা, এবং সেটা ইতিমধ্যে উনি উদ্যোগ গ্রহণ করেছেন এবং সংসদে কথা বলেছেন। তো আশা করতেছি যদি নরসুন্দর পানি প্রবাহ ঠিক হয়ে যায়, সেক্ষেত্রে যে ড্রেনেজ ব্যবস্থাগুলো উন্নত করে যদি আপনি সঠিকভাবে নরসুন্দর নদীতে আমরা ওই ড্রেনগুলো নামিয়ে দিতে পারি, সেক্ষেত্রে আপনার জলাবদ্ধতা অনেকাংশে নিরসন হবে। এবং আরেকটা প্রধান সমস্যা যেটা হচ্ছে সেটা হলো আপনার আমাদের এখানে ওই যানজটের বিষয়টা। এখানে কোনো বিগত দিনে যারা দায়িত্বে ছিলেন আমার মনে হয় না ওনারা প্রপারলি বিষয়গুলোকে মনিটরিং করেছেন, করলে হয়তো এই অবস্থাটা হতো না। কারণ আমাদের এখানে ভোটার সংখ্যা যতটুকু আছে তার 3 থেকে 4 গুণ হচ্ছে এখানে বসতি আছে এবং মানুষ বসবাস করছে। কিন্তু আমরা প্রায়শই যে কাজটা করে থাকি, ভোটারের আনুপাতিক হারে কিন্তু আমরা চিন্তা ভাবনা করি। অ্যাকচুয়ালি ভোটার শুধু এখানে স্থানীয় পৌরসভার যে বাসিন্দা যারা আছেন তারাই শুধু ভোটার, এছাড়াও কিন্তু ভোটার ছাড়াও প্রশাসনের বিভিন্ন ব্যক্তিরা
বিভিন্ন জায়গা থেকে আসতেছেন এখানে শিক্ষার জন্য। আমাদের গ্রাম অথবা ইউনিয়ন অথবা বলুন বিভিন্ন উপজেলা থেকে এখানে আসতে হয় এবং মার্কেটিংয়ের জন্য এখানে আসতে হয়। এই সমস্ত চাপটা কিন্তু অ্যাকচুয়ালি পৌরসভার উপরেই পড়ে, যার ফলে পৌরসভাতে যানজটের যে বিষয়টা আছে এখানে কতগুলা মানুষ প্রতিনিয়ত ঢুকতেছে এই শহরের ভিতরে এবং কী পরিমাণে মানুষ বের হয়ে যাচ্ছে এটা কিন্তু সঠিক তথ্য আমাদের কারো কাছেই নেই। তো এই বিষয়গুলো সম্পূর্ণ আপনার এই তথ্যগুলো সংগ্রহ করার পর কতগুলো অটো বা সিএনজি বলেন বা অটো রিক্সা বলেন কতগুলো প্রয়োজন আমার সেই বিষয়টার উপর একটু নজরদারি করতে হবে এবং এর বাইরে যেগুলো আছে সেগুলোকে হয়তো আমাদেরকে নিয়ন্ত্রণ অবশ্যই করতে হবে। তৃতীয় যদি আমি বলি, এখানে দেখেন আমি ইতিমধ্যে কিন্তু আমার নির্বাচনী এজেন্ডা যেটা আছে সেটা কিন্তু আমি ইতিমধ্যে প্রকাশ করেছি। এখানে অনেকগুলো এজেন্ডার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ওই মার্কেট এরিয়াগুলোতে যেখানে আমাদের মা বোনেরা প্রতিনিয়ত মার্কেটে যায়, ওরা কিন্তু দেখা গেছে যে ওখানে ওই পাবলিক টয়লেট বলতে কিছুই নাই। কিশোরগঞ্জ শহরে একটিও পাবলিক টয়লেট নেই। পুরুষ মানুষ সামহাও যে করে হোক পার্শ্ববর্তী মসজিদ অথবা অন্য কোথাও গিয়ে তাদের প্রয়োজনে কাজ সারতে পারে, কিন্তু মেয়েদের পক্ষে কিন্তু খুব একটা সমস্যায় পড়তে হয়। এই কারণে আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আধুনিক মানের, হ্যাঁ, এবং আধুনিক মানের বলতে শুধু আধুনিক মানের না, একদম বাইরের কান্ট্রিতে যেভাবে টয়লেটগুলো থাকে সে এরকম নিট অ্যান্ড ক্লিন কিছু টয়লেট এখানে স্থাপন করব। আর যানজটের নিরসনের যে বিষয়টা কিছুক্ষণ আগে বলছিলাম, সেটার জন্য আমি নির্দিষ্ট কিছু পয়েন্টে পার্কিং এরিয়া করে দেবো, পার্কিং লট করে দেবো, যেখানে গাড়িগুলো এখানে রাখবে। রাখার পর এখান থেকে তারা মার্কেটের অন্যান্য কাজগুলো যেগুলো আছে বা শহরের যে কাজগুলো আছে সেখানে তারা করবে। এটা করলে মনে হয় যানজটটা অনেকাংশে নিরসন হবে। এছাড়াও তো আরও অন্যান্য বহু কাজ রয়ে গেছে, প্রশাসনিক জটিলতা তো আছে, আপনারা জানেন। জন্ম নিবন্ধন বলেন অথবা আপনার একটা মৃত্যু সনদ বলেন, নাগরিক সার্টিফিকেট বলেন, এগুলো আনতে অনেক ঝুট ঝামেলা পোহাতে হয়, যেটা আমরাও ফেস করি। যার ফলে মানুষ যেখানে বাধাগ্রস্ত হচ্ছে বা যেটা তারা প্রবলেম ফেস করতেছে সেই বিষয়গুলোকে সলভ করার উপরে আসলে বিশেষ গুরুত্ব দেবো আমরা। আচ্ছা, এই কিশোরগঞ্জ পৌরসভা নিয়ে আপনার স্বপ্ন কি আছে কোনো? নান্দনিক করার জন্য অবশ্যই আছে। বিউটিফিকেশন আপনারা তো জানেনই, আমার যতগুলো কাজ ইতিমধ্যে আমি করেছি, বিশেষ করে আলমগীর হোসেন সিটি, যেটা হচ্ছে গ্রেটার ময়মনসিংহের মধ্যে সবচেয়ে বড় একটা হাউজিং প্রকল্প। এবং এই প্রকল্পের ভিতরে যারা গিয়েছেন, হ্যাঁ, সাধারণ জনগণ থেকে শুরু করে ওখানে প্রকল্পের বাসিন্দা যারা আছেন এবং যারা ঘুরতে যায় এবং প্রশাসনের লোক যারা যায়, প্রত্যেকে কিন্তু একটা বিষয় স্বীকার করে যে না, আপনারা যে পরিকল্পনাটা করেছেন একটা অত্যন্ত সুন্দর একটা পরিকল্পনা করেছেন। ভবিষ্যতে এই সিটি একটা আদর্শ সিটি হিসেবে গড়ে উঠবে এবং বিভিন্ন ধরনের কমপ্লিমেন্ট ওনারা করে থাকেন। তো আমি পৌরসভাটাকে যখন আমি যদি দায়িত্ব নিতে পারি, আল্লাহ যদি আমাকে সে জায়গায় বসায়, সেক্ষেত্রে বিউটিফিকেশনের উপরে আলাদা আমি একটা গুরুত্ব দেবই। যে আপনার তো অলরেডি একটা সিটি, এই সিটিটা কিশোরগঞ্জ শহর থেকে মোটেই ছোট না, অনেক বড় একটা এবং আপনি নানান জায়গায় নানান রকম কাজ করছেন। আচ্ছা, আপনারা এই যে পৌরসভায় আমরা দেখি যে টেন্ডার দেওয়ার পরে একটা কোনো রকম একটা নালা তৈরি করে দিচ্ছেন, তো এখানে তো স্লোপিং দরকার, একদিকে পানিটা আসবে আর নিষ্কাশিত হবে। আমি একটা বিষয় আপনাদের সকলকে আমি অবগত করি বিষয়গুলো, সেটা হচ্ছে আপনাদের মাধ্যমে করছি। সেটা হচ্ছে যে আমাদের ইঞ্জিনিয়াররা যারা আছেন ওরা কিন্তু কখনোই ভুল কোনো প্ল্যান দেবেন না ওনারা, কিন্তু আমরা যখন এটা টেন্ডার হওয়ার পরে যখন আমরা কাজটা করি, কাজের মান এবং স্লোপ একটাও ঠিক রাখি না, যার ফলে কিন্তু এই প্রবলেমগুলো সৃষ্টি হয়। কারণ দেখেন এখানে আমি এই কারণে কিন্তু প্রতিটা যখন আমার নির্বাচনী যে ইস্তাহারটা আছে, ইস্তাহারের মধ্যে ইতিমধ্যে আমি এটা ডিক্লেয়ার দিয়েছি যে আমাদের যে 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ডের আয়তন অনুযায়ী যে ওয়ার্ডগুলো বড় সেখানে হয়তো একাধিক কমিটি থাকবে, যে ওয়ার্ডগুলো ছোট এখানে একটা বা দুইটা কমিটি থাকবে, এরকম একটা কমিটি করে দিব। এই কমিটির সুফলতা কিন্তু সরাসরি পাবলিক একটা উপকার পাবে। আমি বলতে পারেন আপনি যে কীভাবে পাবে এটা, যে আমার যে চিন্তা ভাবনাটা আছে, যেখানে যে ওয়ার্ড কাউন্সিলর যারা থাকবেন ওনারা যে ওনাদের মাধ্যমে ওনারা এবং এলাকার গ্রহণযোগ্য ব্যক্তি, সাংবাদিক, আপনার ওই এলাকার ধরেন ইঞ্জিনিয়ার, বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে দিয়ে একটা কমিটি করব, যে কমিটিটা সরাসরি
মেয়রের অ্যাডভাইজারি কমিটি হিসেবে ওনারা সহযোগিতা করবে। 9 নম্বর ওয়ার্ডের এতে অ্যাডভাইজারি কমিটি 9টা ওয়ার্ডেরই 9টা ওয়ার্ড 9টা ওয়ার্ড 9 নম্বর না 9টা ওয়ার্ডের। এতে হবে কি, ধরেন আমরা যে প্ল্যানটাই আমরা করবো না কেন, পৌরসভা থেকে যে প্ল্যানটাই দিবে সেই প্ল্যানের বাস্তবায়নটা 100% হবে। সেখানে কোনো কেউ কারচুপি করার কোনো সুযোগটা পাবে না। পাশাপাশি ধরুন এলাকায় যে বিভিন্ন ধরনের আপনার এই জমি সংক্রান্ত অথবা উন্নয়নমূলক কাজে অনেক সময় কারো অনেক সময় ক্ষতি হতেও পারে কাজ করতে গিয়ে, তখন সেক্ষেত্রে গেছে যে এই কাজগুলো বাধাগ্রস্ত হয়। তো এরকম প্রত্যেকটা এলাকায় যদি এরকম একটা কমিটি থাকে, হ্যাঁ, 10 জন 12 জন বা 15 জনের হোক, সেক্ষেত্রে কিন্তু ওনারা সরাসরি বিষয়টাকে হ্যান্ডেল করতে পারবেন। মানে নিজেরাই নিজেদের প্রবলেমটাকে চিহ্নিত করবেন এবং solve করতে পারবেন। মানে Right. মেয়রের সমীপে সেটা পেশও পেশ করতে করবেন। পারবেন এবং প্রয়োজন বোধে ওনারা অন স্পট তারা এটা মানে তদারকিও করতে পারবেন, তদারকি করতে পারবেন। আচ্ছা, একটা প্রশ্ন করি আপনার আলমগীর সিটি নিয়ে। আপনাদের ওখানে তো অনেক বাসা বাড়ি আমি দেখেছি, তো ওগুলোতে কি জলাবদ্ধতা হয়? না, আমাদের আলমগীর সিটিতে এই ধরনের কোনো জলাবদ্ধতা নাই, কারণ আমাদের এখানে ড্রেনেজ ব্যবস্থা অত্যন্ত ভালো। আমাদের যে এখানে আচ্ছা, এই ড্রেনেজ ব্যবস্থাকে আপনি নিজে তদারকি করেছেন? হ্যাঁ, নিজে করেছি। আচ্ছা, এই জিনিসটা আপনার মুখ থেকে একদম নিজে জানতে চেয়েছিলাম। শুধু ড্রেনেজ ব্যবস্থা না, এটা এখানে প্রতিটা ইঞ্চি জায়গা আমি বলতে পারবো যে কোন জায়গাটা কখন কিভাবে কি করতে হয়েছে, সমস্ত জায়গাগুলো সমস্ত তো আমরা দর্শক আমরা সহজেই ধরে নিতে পারি যে একজন স্বপ্নবাজ এবং অভিজ্ঞ মেয়র, রাজনীতিবিদরা সাধারণত আমরা দেখি যে মানে এই কাজ কামের অভিজ্ঞতার চেয়ে মাঠে ঘাটে জনসংযোগ, মানুষের মন জয়ের অভিজ্ঞতাটা তাদের বেশি থাকে। কিন্তু একটু ইঞ্জিনিয়ারিং প্ল্যানও কিন্তু একটা উপজেলার জন্য খুব দরকার, একটা ইঞ্জিনিয়ারিং ব্রেন। তো আমরা কি আশা করতে পারি সেই ইঞ্জিনিয়ারিং ব্রেন এবং বিউটিফিকেশনের যে স্বপ্ন, সেটা আপনি বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ পারবো, কারণ দেখেন আমি নিজে কিন্তু ইঞ্জিনিয়ার না বা এই লাইনে পড়াশোনা করছি এরকমও না, জেনারেল লাইনে পড়াশোনা করছি। হ্যাঁ, কিন্তু আপনি যে কথাটা বললেন যে স্বপ্ন দেখতে আসলে আমি ভালোবাসি, স্বপ্ন দেখতে ভালোবাসি এবং বাস্তবায়ন করতে আমি মানে আনন্দ পাই। এটা হলো সবচেয়ে বড় বিষয়। যে কোনো একটা ভালো জিনিস, ধরেন বাজার ব্যবস্থাপনা, ধরেন কাঁচের বাজার বলেন, বড় বাজার বলেন, কিংবা পুরান থানা বলেন, এখানে ভিতরে যাওয়ার মতো কোনো পরিবেশ থাকে না। তো বাজার ব্যবস্থাপনাটা যদি আধুনিক মানে করা যায়, তো এখানে বাজারে গিয়ে কিন্তু শুধু আমরা পুরুষ মানুষ যারা আছে তারা না, মহিলারাও কিন্তু যেন স্বাচ্ছন্দ্যে বাজারে ঢুকে যেন বাজারটা করতে পারে, সেটাও কিন্তু করা সম্ভব। আচ্ছা, যদি জনগণ আপনাকে নির্বাচিত করে, আপনি প্রথম 100 দিনে আপনি কি কি কাজ করবেন? প্রথম 100 দিনের কাজ এভাবে স্পেসিফিকলি বলা তো কঠিন, তবে গুরুত্বপূর্ণ যে কাজগুলো আছে সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আমার পৌরবাসী কোন প্রবলেমগুলি বেশি প্রবলেম ফেস করতেছে, সেটাকে ধরেই কিন্তু আমরা সলভ করার চেষ্টা করব। জি জি জি, হ্যাঁ, মানে আমরা আশা করতে পারি যে আমি আসলে আপনাকে ইঞ্জিনিয়ার মেন করিনি, কিন্তু কাজ করতে 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 মানে আপনার একটা অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, সেই অভিজ্ঞতায় আমরা আসলে এই অভিজ্ঞতার ছোঁয়া চাই। কারণ হচ্ছে যে আমার কিশোরগঞ্জ, আমার বাবার কিশোরগঞ্জ, আমার উত্তরসূরিদের কিশোরগঞ্জ, আমার প্রতিবেশীর কিশোরগঞ্জ। হ্যাঁ, এই কিশোরগঞ্জটাকে আমরা যখন এলোমেলো অবস্থায় দেখি, অপরিকল্পিত নগরায়ন যখন দেখি, একরকম করে প্ল্যান আসে পৌরসভা থেকে পাস হয়ে আরেকভাবে আমরা ইমপ্লিমেন্ট করি। এই জিনিসগুলি যদি ঠিকমতো নিয়ন্ত্রণ করা সম্ভব হয়, আমি আশা করি শহরটা সুন্দর হয়ে উঠবে। এবং আমি আপনাকে যতদূর চিনি, আপনি আশা করি এটা পারবেন, আমার বিশ্বাস হয় আর কি। না, ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ দিয়ে। আর আমি কখনো এখন পর্যন্ত কোনো কাজে মানে পিছিয়ে যাই নাই, বা ইনশাল্লাহ আগামীতে যাবো না হয়তো। হ্যাঁ, তবে আমি চেষ্টা করবো, সর্বোচ্চ আমি চেষ্টা করবো। আর আমার যেটা টার্গেট, সত্যি কথা যেটা, যে পৌরসভা যে আমি যে কমিটমেন্টগুলো করে যাচ্ছি, সেটা যত দ্রুত সম্ভব, হয়তো 3 বছর বা 4 বছর, তো মেয়াদের আগেই আমি সমস্ত আমার কমিটমেন্টগুলো বাস্তবায়ন করে যত তাড়াতাড়ি সম্ভব আমি পৌরসভা থেকে বের হয়ে আসবো। কারণ আমার নিজস্ব কাজের কাজের হ্যাঁ কিছু চাপ তো থাকে।
তো এখানে শুধু আসলে আমি, আপনারা তো আমাদেরকে যারা জানেন, আমাদের সম্পর্কে, আমার ফ্যামিলি সম্পর্কে যারা জানেন বা আমার বর্তমান অবস্থা সম্পর্কে জানেন, এই পৌরসভা তো শুধু যাওয়ার উদ্দেশ্য কি আপনারা নিশ্চয়ই হয়তো বুঝতে পারছেন, শুধুমাত্রই শুধু মানুষের মানে কল্যাণার্থে আমি চেষ্টা করতে। আমরা যে ব্যথাটা পাই শহরে বের হলে, এই ব্যথাটা তো নিশ্চয়ই আপনিও পান। আমার মনে হয় যে আমার সেই সুযোগটা নাই ব্যথা নিরাময়ের, কিন্তু আমরা মনে করি যে আপনি চাইলে পারবেন। তো সেই ব্যথা থেকেই আপনি কি মেয়র হতে চান? আশা করি এটা। আসলে কি, আমি একটা বিষয় এখানে না করলে হচ্ছে না। আমার প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা একদিন আমাকে চার দাওয়াত দিয়ে ওনার এখানে নিয়ে গেছিল। পরে উনি বলতেছে যে ভাই, আমরা তো আমাদের ডিউটি হচ্ছে প্রতিটা জেলায় যাওয়ার পরেই ওখানকার যারা যারা স্বনামধন্য ব্যক্তি আছে বা ধরেন মোটামুটি শহরে একটা অবস্থান নিয়ে চলে, ওদের সঙ্গে একটু যোগাযোগ করতে হয় বা ওদের সম্পর্কে একটু আমাদের নলেজ দিতে হয়। তো মোটামুটি খোঁজ খবর যা নিয়েছি, তো যা দেখলাম যে আপনি তো যে কোনো একটা পজিশনে আপনি থাকা উচিত ছিল মনে হয়, বা আপনারা তো আমাদের সঙ্গে একটু যোগাযোগ করলে তো মনে হয় ভালো হয়, আমাদের জন্য সুবিধা হয়। তো আপনি আসেন না কেন, এই প্রশ্নটা জাস্ট এভাবে করছিল। পরে বললাম যে দেখেন, আমি আমার কাজ নিয়ে অ্যাকচুয়ালি ব্যস্ত থাকি, আর আমার আসার খুব একটা প্রয়োজন পড়ে না। ইচ্ছা আছে আপনার সঙ্গে যোগাযোগ করতে, তার খারাপ কিছু না, যোগাযোগ করতে চাইও আমি, কিন্তু অনেক সময় ব্যস্ততার কারণে পারি না। তো পরে উনি বললো যে দেখেন, আপনারা যদি আগায় না আসেন তো দুষ্ট লোকগুলা আমাদেরকে ঘিরে রাখে। তখন ওনারা যেভাবে বলে সেভাবেই কিন্তু আমাদের এগুলো কাজগুলো করতে হয়, কারণ এখানে আর আমার জাজমেন্ট করার কোনো সুযোগ থাকে না। তো আপনাদের মতো লোক যদি আপনারা এই আপনাদের পজিশন অনুযায়ী না আসে, তাহলে তো আসলে সমাজ ডে বাই ডে পিছিয়ে যাবে। মানে একটা কথাই আছে, মানে এই কথাটা আমার কাছে খুব হিট লাগছে। আমার কাছে না, ঠিকই তো, সমস্ত যোগ্যতা থাকার পরেও আমরা কেন যাব না? কারণ আমাদের পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড, আপনারা জানেন, রাজনৈতিক একটা পরিচয় আছে। আব্বা কিশোরগঞ্জের স্বনামধন্য সংসদ সদস্য ছিলেন, উনি জনগণের অনেক কাজ করে গেছেন। পাশাপাশি চাচারাও রাজনীতিতে ছিলেন, আমরাও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলাম। তারপরে দেখা গেছে যে যে কোনো একটা কারণে, আমি ইশতেহারে বলছি অলরেডি, কারণে আমি বিএনপি থেকে সরে আসতে হয়েছে, বাট অন্য কোনো দলে যাই নাই। কিন্তু বিএনপির যে অ্যাক্টিভিটিস যেগুলো ছিল নির্বাচনের, বিশেষ করে নির্বাচনের সময়কালে, সবগুলো অ্যাক্টিভিটিসে আমরা সক্রিয় অংশগ্রহণ ছিল একটা। তো ভাবলাম যে ঠিক আছে, তাহলে এইবারের এই যে নির্বাচন যেটা আছে পৌরসভার নির্বাচনটা করি, দেখি যদি মানুষ আমাকে অ্যাকসেপ্ট করে, সেক্ষেত্রে হয়তো ভালো কিছু করার জন্য একটু চেষ্টা করবো আর কি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা শুনলাম একজন স্বপ্নবাজ, স্বপ্নের কারিগরের কথা। আমরা জানি একটা জিনিস, যে একটা সমাজ নষ্ট হয় যত না খারাপ মানুষের কারণে, তার চেয়ে বেশি কারণ থাকে ভালো মানুষের নিষ্ক্রিয়তা। তা আমি মনে করবো আমাদের সমাজের যে ভালো মানুষগুলি, আর শুধু উনি নন, আরও যে 9টা ওয়ার্ড আছে, 9টা ওয়ার্ড থেকে যদি আরও ভালো মানুষেরা যদি বেরিয়ে আসেন আমাদের ভোটে, এবং তার মতো একজন মানুষ যদি মেয়র হন, আমি আশা করতে পারি যে কিশোরগঞ্জ পৌরসভা, আমরা বাইরে গেলে লজ্জা পাই পরিচয় দিতে। মানুষ বলে যে অটুর শহর, নোংরা শহর, আবর্জনার শহর। অন্তত এই অপবাদ থেকে আমরা মুক্তি পেতে চাই। আশা করি আমরা যে আমাদের এই মুক্তালাপ অনুষ্ঠানের প্রথম অতিথি, আশা করি যারা নির্বাচন করবেন তারাও এসে আপনাদের সামনে তাদের কথাগুলো তুলে ধরবেন। তো আমি আপনাকে এই পৌরবাসীর উদ্দেশ্যে কয়েকটা কথা বলার জন্য অনুরোধ করছি। পৌরবাসীর উদ্দেশ্যে কথা একটাই, যে ভরসা রাখুন, নিরাশ করব না ইনশাআল্লাহ। অনেক ওজনদার কথা। আসলে এই দুটি কথার মাধ্যমে অনেক কিছু উনি বোঝাতে চেয়েছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের অনুষ্ঠান আমরা আর দীর্ঘায়িত করব না। আপনারা সৎ এবং ভালো মানুষ যারা উন্নয়ন করতে পারবেন, এই ধরনের মানুষকে পৌরসভায় আনুন, ভালো মানুষকে আনুন, খারাপ মানুষকে বর্জন করুন, এবং এই শহরকে সুন্দর রূপে গড়ে তোলার জন্য ভালো মানুষদের ভোট দিন। আমরা আশা করি আপনার স্বপ্ন
আমাদেরকে নিয়ে আপনার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়িত হবে। আমাদের এখানে কষ্ট করে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন আশা করি। ধন্যবাদ।